কাকভেজা হয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এটাই দেখবে বলে আশা করছিল নন্দিতা। ওদের ফ্ল্যাটের দরজায় তালা দেওয়া মানে মা বেরিয়ে গেছে শিবুদের বাড়িতে। মেজাজটা খারাপ হয়ে গেল ওর আজকে কলেজে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু বাবার অফিস আর শিবুর হঠাৎ শরীর খারাপ হওয়ায় মারও আজকে শিবুদের বাড়ি যাওয়ার কথা ছিল। তাই ঠিক হয়েছিল নন্দিতাকে রেডি করে কলেজে পাঠিয়ে মা ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যাবে শিবুদের বাড়ি। পরেই ওর প্রাইভেটও আছে, তাই কলেজ থেকে বেরিয়ে ডাইরেক্ট পড়তে চলে যাবে ও। আর চাইলে স্কুল ছুটির পর কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিতে পারে। নন্দিতা সেই মতো টাকা পয়সা দিয়ে ব্যাগ গুছিয়ে মা পাঠিয়েছিল ওকে কলেজে, কিন্তু কলেজে পৌঁছানোর আগেই এলো ঝেপে বৃষ্টি। একটা দোকানের শেডে দাঁড়িয়েও বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল নন্দিতা। ও এমনিতে খুবই সেন্সিটিভ, অল্পতেই ঠান্ডা কাশি জ্বর হয়ে যায় ওর। তাই সে কলেজে না গিয়ে ফিরে এসেছিল বাড়িতে। মনে কিন আশা ছিল হয়তো মা এখনও বেরিয়ে যাবে না, কিন্তু মা যে বেরিয়ে গেছে সেটা তো এখন দেখতে পাচ্ছেই করিডোরে দাঁড়িয়ে। নন্দিতা ভাবছে এখন সে কি করবে। কলেজে ফিরে যাবে, কলেজে গিয়ে যদি ম্যাডামকে আসল কারণ বলে দেরি হওয়ার নিশ্চয়ই ওকে এলাও করবে। কলেজে চাইলে মাকে ফোন করে সত্যিটাও যাচাই করিয়ে নিতে পারে, কিন্তু এরকম ভিজে জামাকাপড় এভাবে দাঁড়িয়ে থাকলে নিউমোনিয়া অবধারিত। হাত পাশে এরকম ভেবেই সিঁড়ির দিকে বাড়াতে যাচ্ছিল নন্দিতা, তখনই পেছন থেকে একজন ডাক দিল, কি ব্যাপার তুমি কলেজে যাও নি? পেছনে ঘুরে তাকালো নন্দিতা। পাশের ফ্ল্যাটের নতুন আঙ্কেল বলেছে কথাটা। নন্দিতা দেখল ভদ্রলোক কিছুটা অবাক হয়েছে, স্বাভাবিকভাবে এভাবে ওকে আশা করেনি। উনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তুমি এখানে কলেজে যাওনি? ভদ্রলোকের সাথে পরিচয় নেই ওর, এমনিতেই নতুন এসেছেন ভদ্রলোক, তার উপরে স্কুল আর টিউশনের চাপে ওরই বা সময় কোথায়? তবে যতবার দেখেছে উনি বেশ হাসিমুখে কথা বলেছে, খোঁজ নিয়েছে। নন্দিতা এটাও লক্ষ্য করেছে বাবার সাথে ভদ্রলোকের বেশ খাতির। মাঝে মাঝে যে উনি চা খেতে আসেন এই ব্যাপারটাও শুনেছে মা বাবার মুখে, সুতরাং লোকটাকে খারাপ মনে হয়নি ওর। নন্দিতা বল, কলেজে তো গিয়েছিলাম, কিন্তু মাঝে যা বৃষ্টি এলো আমি পুরো ভিজে গেলাম, তাই কলেজে না গিয়ে বাড়ি চলে এসেছি। ভদ্র বললেন, হ্যাঁ যা বৃষ্টি হলো একটু আগে বাপরে, কিন্তু তোমার মা তো বেরিয়ে গেল সম্ভবত। কখন আসবেন উনি? মা তো গেছে শিবুদের বাড়ি, শিবুর শরীর খারাপ, ডাক্তার দেখিও মা আসবে সেই সন্ধ্যের পর। আমাকে তো তাই বলেছিল, স্কুল থেকে সোজা পড়তে চলে যেতে। কথাগুলো এক নিঃশ্বাসে বল নন্দিতা। কাউকে সমস্যার কথাগুলো বলতে পারলে ভীষণ হালকা লাগে নিজেকে। যাই হোক আগের মতো কনফিউজ লাগছে না ওর একটা এখন। ওহ বলে কিছুক্ষণ ভাবলেন ভদ্রলোক, তাহলে তুমি কি করবে এখন? কলেজে চলে যাবে? তাহলে চলো পৌঁছে দিয়ে আসি তোমায়। তারপর ভেবে বললেন, নাকি আমার ঘরে গিয়ে বসবে সন্ধে পর্যন্ত? কলেজের তো অনেকটা দেরি হয়ে গেছে, তবে পড়ার চাপ না থাকলে আমি সাজেস্ট করব তুমি আমার ফ্ল্যাটে থাকো এখন, গল্প করো, এক কাপ গরম কফি খাও, গান শোনো। ঢের পরেই তো তোমার মা চলে আসবে। এইসব করতে করতে দিব্য সময় কেটে যাবে তোমার। এমনি তো সব জামাকাপড় ভিজে গেছে তোমার, ভেবে দেখো কি করবে। ভদ্রলোকের গলায় বেশ মায়া ভরা একটা টান ছিল। নন্দিতার খুব ভালো লাগলো, এমনিতেই পড়াশোনা করতে খুব একটা ভালোবাসে না ও, তাছাড়া এরকম ভেজা কাপড়ে কলেজে গিয়ে শরীর খারাপ বাড়াতে চায় না। তাই সে একটু সংকোচেই বলল, তাহলে বরং আপনার ঘরে গিয়েই বসি কেমন? হাসে ভদ্রলোক বললেন, এসো, তোমার সাথে আলাপ হয়নি, খুব ভালো করে আগ জমিয়ে গল্প করা যাবে। পায়ে পায়ে ভদ্রলোকের পেছন পেছন ঢুকল নন্দিতা। ওনার ফ্ল্যাটটাও ওদের মতোই, মাঝে একটা বড় সোফা সেট আর টি টেবিল আর চারপাশে আলমারি ভর্তি মোটা মোটা বই। ওদিকে বেডরুম, বাথরুম আর কিচেন। বেশ শৌখিন ভদ্রলোক, তবে একটু অগোছালো। ঢুকেই ভদ্রলোক বললেন, ব্যাগটা সোফায় রাখো আগে, তুমি তো ভীষণ ভিজে গেছ এতক্ষণ পরে। নিজের দিকে ভালো করে নন্দিতা সাদা জামাটা ভিজে লেপ্টে গেছে ওর ফর্সা গায়ের সাথে। নন্দিতা লজ্জায় পড়ে গেল, ওর কাছে এক্সট্রা কোনো জামাকাপড় নেই, যা আছে তা ওর নিজের ফ্ল্যাটে তালা বন্ধ হয়ে। এরকম অবস্থায় একটু ইতস্তত করেই নন্দিতা জিজ্ঞেস করল, আপনার কাছে এক্সট্রা কোনো জামাকাপড় নেই? না, আমার কাছে তুমি মেয়েদের জামাকাপড় পাবে কি করে? আমি তো একাই থাকি। তবে তুমি চাইলে আমার একটা সেট পরতে পারো, একটু ঢিলে হলেও তোমার হয়ে যাবে, অসুবিধা হবে না। নন্দিতা ভাবল ও কি করবে, বাবার গেঞ্জি টি-শার্ট সব করে সে প্রায় পরে, তবে এরকম একজন অপরিচিত লোকের জামাকাপড় পরা ঠিক হবে কিনা সে বুঝতে পারল না। ভদ্রলোক নিজে এবার বললেন, ভাবার দরকার নেই, তুমি এক কাজ করো, বাথরুমে গিয়ে স্নান করে এসো, আমার একটা টি-শার্ট ট্রাউজার দিচ্ছি পরে নাও, আর তোমার ভেজা জামাকাপড়গুলো মেলে দাও বারান্দায়, ওগুলো পরে থাকলে ঠান্ডা লাগবে। নন্দিতা ভাবল এটাই ঠিক হবে, এমনিতেও এখানে উনি আর ও ছাড়া কেউ নেই। সম্পূর্ণ হয়ে থাকলেও কেউ কিছু জানতে পারবে না। কথাটা ভেবেই ও কেমন অবাক হয়ে গেল, এসব কি ভাবছে ও? এরকম উল্টোপাল্টা কথা তো ও সচরাচর ভাবে না। ভদ্রলোক ওর বাবার বয়সী, বাবার থেকে কিছু বয়স বেশি হবে বরং। এই লোকটার সম্পর্কে এই খুকি কি ভাবছ এত? ভদ্রলোকের কথায় বাস্তব জগতে ফিরে এলো নন্দিতা। এর মধ্যে উনি একটা জামা কাপড়ের সেট হাতে ধরিয়ে দিয়েছে, ওটা নিয়ে বাথরুমের দিকে এগুলো ও। বাথরুমটাও ওদের ফ্ল্যাটের মতোই। নন্দিতার অসুবিধা হলো না, শরীরের থেকে একটা একটা করে কাপড় সরাতে থাকল। ওর সাদা শার্ট, স্কার্ট, কমিসল এসবের মধ্যেই আয়নার দিকে চোখ গেল ওর। পরিষ্কার
কাছে ফুটে উঠেছে এক সদ্য মেয়ের ওই অবজব যথেষ্ট সুন্দরী সে গায়ের রং ঘাট অবধি যত্ন করে ছাটা চুল অন্য সময় ওর জায়গায় আঙ্কেল এখানে থাকেন উনিও নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে স্নান করেন আচ্ছা উনিও কি এভাবে খুঁটিয়ে দেখেন নিজেকে আয়নায় আর ভাবতে পড়ল না নন্দিতা ওর লজ্জা করতে থাকল নিজের সামনেই দেখতে পেল লজ্জায় লাল হয়ে যাচ্ছে ওর গাল দুটো স্নান করার পর নন্দিতা ওর জামাকাপড়গুলো ফেলে দিল জলভরা বালতিতে তারপরেই খেয়াল করল ওর কাছে টাওয়েল নেই কোনো বীজে জবজবে হয়ে আছে গা মুছবে কি করে ওর মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল আঙ্কেলের কাছে চাওয়া হয়েছে মেয়েটার ওর নিজেরও আজ মন মেজাজ ভালো নেই সকালবেলা থেকেই মুড অফ হয়ে আছে ওর সকালে ওর ঘুম ভাঙতেই দেখল ওদের 7 বছর বয়সী কাজের ছেলেটা ওর সামনের মুখ দিয়ে আছে এটা অবাক করার মতো কিছু না অর্পণা নিজেই বলেছিল ওকে এইভাবে ঘুম ভাঙিয়ে দিতে এমনিতে ও দোতলায় একাই থাকে সমস্যা হয় না নেহাত আজকে কলেজে যেতে হবে না হলে এই ছেলেকে দিয়ে এখনই ভালো করে কাজ করিয়ে নিত ও অর্পণ আর বাবা মায়ের ভিতরে মিল কম তারা সেপারেশনে থাকেন অর্পণায়া মূলত বাবার কাছেই থাকে মাঝে মাঝে মায়ের কাছে যায় বড়লোক বাবার সাথে থাকতেই পনায়া বেশি পছন্দ করে তার উপরে অর্পণার দামি প্রসাধনী কিংবা ব্যালেন্স ডায়েট এবং অন্যান্য খরচ বহন করার ক্ষমতা ওর বাবারই আছে দুটো পিরিয়ডের পর একটা অফ পিরিয়ড ছিল নন্দিতা বাথরুম থেকে ফিরছিল ওকে পেছন থেকে ধরল অর্পণা তোর কি হয়েছে রে কি হবে কি আবার কেমন মনোমরা হয়ে আছিস ক্লাসে মন নেই আমার পাশেও বসলি না আজ কিছু তো হয়েছে কই কিছু হয়নি আমার এমনি এরকম মনে হচ্ছে তোর নন্দিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল ব্যাপারটা কিন্তু অর্পণা বুঝে কিছু একটা এড়িয়ে যাচ্ছে নন্দিতা ও আরও চেপে ধরলে ওকে দেখ নন্দিতা তুই মুখে যতই না বলিস তোর কিছু একটা হয়েছে আমি তোর বেস্ট ফ্রেন্ড তোর মুখ দেখে বলে দিতে পারি তুই কোনো একটা কান ঘুটিয়েছিস কি হয়েছে বল আমায় নন্দিতা বুঝে আর এড়িয়ে যাওয়া যাবে না তবুও ও একটু করতে লাগল নন্দিতার কাঁধ ধরে ঝাঁকি দিল অর্পণা নেকা সুরে আবদার করতে লাগল ওর কাছে কিরে বল না নন্দিতা বল এদিকে না অন্য কোথাও চল ওরা হাঁটতে হাঁটতে একটা পুরনো বিল্ডিং এর কাছে গেল এটা নতুন করে বানানো হবে আবার ভেতরে প্রায় ফাঁকা সাধারণত কাপড়রা আসে এখানে এখন ক্লাসের টাইম কেউ নেই ভেতরে একটা পুরনো ভাঙ্গা বেঞ্চের উপর বসল অর্পণা নন্দিতা দাঁড়িয়ে রইল এবার বল কি হয়েছে নন্দিতা মাথা নিচু করে রইল কি বলবে ও ভেবে পারছে না কিরে বল কি হয়েছে তোর নন্দিতা ইতস্তত করল তারপর বলল অর্পণা আমি আমার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি কিক অর্পণার কয়েক সেকেন্ড লাগল কথাটা বুঝতে তারপর ওর মুখটা হা হয়ে গেল নিমেষে বলে কি মেয়েটা কবে কিভাবে কেন ওর মাথায় কিচ্ছু ঢুকল না যে মেয়েটা একটা ছেলের সাথে কথা পর্যন্ত বলে না গায়ে হাত দেওয়া দূরে থাক ওই শব্দটাও যার কাছে অপবিত্র মনে হয় ওর মুখে এসব কথা শুনে ওর মাথা কাজ করা বন্ধ হয়ে গেল অর্পণা কিছুটা সময় নীল ধাতস্থ হতে তারপর বল ঠিক করে বল কি হয়েছে নন্দিতা পুরো ঘটনা বলল অর্পণাকে কিভাবে কি হয়েছে কতক্ষণ কিরকম সব অর্পণা সব শুনে গেল শুধু তারপর বলল তুই তো পাকা খেলোয়াড় রে প্রথম ম্যাচেই এত কিছু সাবাস অর্পণা ওর পিঠ চাপড়ে দিল নন্দিতা মাথা নিচু করে বলল বাবামা যদি জানতে পারে কি হবে বলতো ধুর জানবে কি করে তুই না জানালেই জানবে না চিল কর নরমাল বিহেভ কর এটা হারানো এবনর্মাল কিছু না তুই বুঝতে পারছিস ওকে থামিয়ে দিল অর্পণা বল শোনো আমিও তোর মতো তাই বলে তোর মতো ভয়ে মরে যায়নি আরে বাবা এই জিনিসটা নরমাল নন্দিতা অবাক হয়ে গেল অর্পণাও আমার মতো সম্পদ হারিয়েছে ও বল কবে হলো আমায় বলিস নি তো তুমি বলতে দিয়েছ আমায় এটা শুনলেই এমন করিস যেন কেউ তোর করে দিচ্ছে তোকে কিন্তু কবে হলো মানে হোসেন ইউ লস্ট ইট ফার্স্ট ইয়ারে কোথায় তোর মতো তো আর আমার নাগরের নিজের ফ্ল্যাট নেই ওগোতে গেছিলাম হঠাৎ হঠাৎ আবার কি আমার বার্থডে ছিল আমি তো কলেজে আসিনি সেদিন ওসব অ্যারেঞ্জমেন্ট করেছিল শুধু কেক কাটার জন্য রুম বুক করেছিলাম তারপর ও কেক নিয়ে যা শুরু করল নিজেকে আর থামাতে পারিনি রে ওকে বলে মুচকি হাসল অর্পণা নন্দিতা চুপ চুপ করে শুনছে সব অর্পণা হাত ধরে বসাল ওকে ওর পাশে আর বলিস না কেক নিয়ে আমার সামনে লাগিয়ে দিয়েছিল ওখান থেকে নাকি খাবে আমি আর কি করব ওর ইচ্ছা পূরণ করলাম তারপর আবার কি ওখান থেকে বাকিটা আপনিই হয়ে যায় নিজেকে কিছু করতে হয় না তোকেও তো করতে হয়নি কিছু তোকে কতক্ষণ দিয়েছে রে নন্দিতা লজ্জা পেয়ে বল জানি না যায় ওরে আমার নেকার রে এসে লজ্জা পায় বল না আমার মনে নেই তবে 3-4 বার হয়েছিল ওরে বাপরে তুই নিতে পারলি এতবার তোর তো ছিঁড়ে যাওয়ার কথা নন্দিতা কি বলবে ভেবে পেল না মেয়েটার সত্যি মুখের ভাষার কোনো বাদ নেই কিন্তু এখন আর শব্দগুলোকে তেমন খারাপ লাগছে না ওর এই শব্দগুলো ও কালকে শুনেছিল যদিও তারপর থেকেই কি এই পরিবর্তন